ঘড়িতে সময় 10:30। বিজয় FM 71.0 এর রোজকার আয়োজন ভূত স্টোরিতে সকলকে স্বাগতম। বিজয় FM 71.0 এর স্টুডিও থেকে সরাসরি সাথে আছি আমি আর্জেনিলা। দেশে বিদেশে যেখান থেকে আজকের অনুষ্ঠানটি শুনছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। অনেকের সঙ্গে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো দিয়েই সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। সকল দর্শক শ্রোতাবৃন্দ আপনাদের সাথে ঘটে যাওয়া কিংবা অন্যান্য সদস্যদের থেকে শোনা কোনো ভৌতিক ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারেন, আমাদেরকে মেইল করতে পারেন। সেক্ষেত্রে আমাদের মেইল অ্যাড্রেসটি হলো bijoyfm71.0@gmail.com অথবা ফেসবুক পেজের ইনবক্সেও লিখে পাঠাতে পারেন। আপনাদের পাঠানো সব ভৌতিক গল্প বা কাহিনী নিয়ে আমরা সাজাবো আমাদের পরবর্তী অনুষ্ঠান। আমরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করব। আসলে এই গল্পটি যিনি লিখেছেন এটি আসলে তার ঘটনায় ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা, আমি সেটাই পড়ে শোনাচ্ছি আপনাদের। গল্পটির নাম বিকিরণ। ভূত প্রেতের ভয় কোনোদিনই ছিল না, এরকম মানুষ খুঁজে পাওয়া ভার। পূর্ণিমা অথবা অমাবস্যার রাতে হাট বাজার থেকে ফিরতে গিয়ে ভূত দেখে মরে গেছে, এরকম ঘটনা আমরা সবাই কম বেশি শুনি। ছোটবেলায় আমার ভূত প্রেত বিষয়ে ব্যাপক আগ্রহ ছিল। আমি ছোটবেলায় সবচেয়ে বেশি ভূতের গল্প শুনেছি আমার বাবা আর দাদের মুখে। এছাড়াও অনেকের মুখেই শুনেছি। তখন আমি এই সকল গল্প শুনে কখনো অবিশ্বাস করিনি, সব কিছু সত্য ভেবেছি। আমার অন্যান্য পরিচিতদের কাছেও শুনেছি অনেক ঘটনার বিবরণ। সেই সব ঘটনারই কিছুটা বলবো, যার একটা ঘটনা ছাড়া বাকি সবগুলো ঘটনাই আমাদের এলাকায় ঘটে গেছে। রাত প্রায় 2টা, আকাশে মেঘেদের ডাকাডাকি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। যখন বিদ্যুৎ চমকায় তখন চারিদিক কিছুক্ষণের জন্য আলোকিত হয়ে যায়। মদন শিকদার কোনো এক কারণে দূরে কোথাও গিয়েছিলেন, তাই ফিরতে এত রাত হলো। আমাদের বাড়ির সামনের রাস্তাটা যেখানে মোড় নিয়েছে তার পাশেই একটা লম্বা তালগাছ, জায়গার নাম মোল্লাবাড়ির মোড়। বাঁশ ঝাড়, তালগাছ, হিজিবিজি অবস্থায় থাকা মেহগনি গাছ আর আম গাছ দিয়ে ঘেরা জায়গাটা একসময় দিনের বেলাতেই ভয়ানক লাগতো। মদন শিকদার মোল্লাবাড়ির মোড়ে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বুঝতে পারলেন সামনের তাল গাছটা কাঁপছে, থরথর করে কাঁপছে। কিছু একটা বুঝতে পেরে তিনি গাছের মাথার দিকে তাকালেন না। আবারও বাড়ির দিকে পা বাড়ালে তাল গাছটা প্রবলভাবে কাঁপা শুরু করে। হঠাৎ মদন শিকদারের ওপর কে যেন প্রসাব করে দেয়। উটকো গন্ধযুক্ত প্রসাবে মদন শিকদারের শরীর ভিজে যায়। মদন শিকদার আর কাল বিলম্ব না করে এক দৌড়ে বাড়িতে এসে পড়ে। বাড়িতে আসার পর লক্ষ্য করে তার শরীর পুরোটাই শুকনো, একটুও ভেজা নয়। এই ধরনের ঘটনা সেই মোল্লাবাড়ির মোড়ে মাঝে মাঝেই ঘটত। মোল্লাবাড়ির সেই মোড় থেকে একটু আগে রাস্তার বাম পাশে একটা বড় আম গাছ ছিল। বড় বড় আম ধরতো সেই গাছে। আষাঢ় মাসের ঝড়ে যখন আম কুড়োতে যেতাম সেই আমতলায়, তখন মাঝে মাঝে বড় বড় আম মাথায় পড়ে অনেকে অজ্ঞান হয়ে যেত। একদিন স্কুল ছুটি দিয়েছে আমার, আমি তখন ক্লাস 2তে পড়ি। হাতে একটা কঞ্চি নিয়ে খেলতে খেলতে বাড়িতে ফিরছি, এমন সময় পরিচিত কোনো তরুণীর চিৎকার শুনে ছুটে গেলাম সেই আম গাছটার দিকে। গিয়ে দেখি সেই বড় আপু চোখ বড় বড় করে এদিক সেদিক তাকাচ্ছে। যেহেতু তিনি চিৎকার দেওয়ার পর আমিই প্রথম ওখানে গিয়েছি, তাই তিনি আমাকে লক্ষ্য করে হাতের ইশারায় গাছের ডালার দিকে তাকাতে বললেন। আমি গাছের দিকে তাকালাম এবং তাকিয়ে যা দেখলাম তা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। দেখলাম গাছে একটা মেয়ে ফাঁসির দড়িতে ঝুলে আছে, মাথাটা একটু বেঁকে আছে, মুখ দিয়ে লালা পড়ছে। এতক্ষণে আরও মানুষ এসে গেছে, আমি ততক্ষণে প্রায় অজ্ঞান হয়ে গেছি। আসলে ওই বয়সে আমার জন্য ঘটনাটা খুবই ভয়ঙ্কর ছিল। ওই দিন সারাদিন লাশটা গাছে ঝুলেছিল, কেউ নামায়নি। দূর দূরান্ত থেকে মানুষ ঝুলে থাকা লাশ দেখার জন্য এসেছিল সেদিন। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আসল ঘটনা হচ্ছে সেই মেয়ের মৃত্যুর পর শুরু হয় মানুষের নানা রকম ভয়ভীতির। এলাকায় অনেকেই দেখতে থাকে, অনেকে রাত করে সেই মরে যাওয়া মেয়েটি সেই গাছের আশেপাশে ঘোরাঘুরি করছে। রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে হাত ইশারায় ডাকে। তার কয়েকদিন পর এলাকার মুরব্বীদের উদ্যোগে গাছটা কেটে ফেলা হয়। আমার এক বন্ধু রাজীব, আমাদের এলাকারই ছেলে, ও আর ওর সমবয়সী মামা সবুজ একদিন রাতে যাচ্ছিল ওর খালার বাড়ি। ওর খালার বাড়ি যেতে হলে সেই মোল্লাবাড়ির মোড় দিয়েই যেতে হয়। সবুজের হাতে টর্চ লাইট, মামা ভাগ্নে গল্প করতে করতে আসছে। এমন সময় ওরা দেখলো সামনে থেকে কিছু একটা ওদের দিকে ধীর পায়ে হেঁটে আসছে।
মুখ দিয়ে হালকা গোঙানির শব্দ। ওরা ভাবলো হয়তো পাগল টাগল কিছু একটা হবে। ওরাও সামনের দিকে এগিয়ে চললো। সেই জিনিসটা যখন ওদের পাশ দিয়ে চলে গেল তখন মনে হলো যেন কাঁচা মাছের গন্ধে চারদিক ছেয়ে গেছে। সবুজ একটু সাহস করে যখন পাশে ফিরে তাকালো তখন দেখা গেল একটা জ্যান্ত মাছ চিবুচ্ছে। 2 ইঞ্চি সমান দাঁত, আর মাছটাকে ছাড়া ওরা আর কিছুই দেখতে পেল না। ওরা ভয় পেয়ে গেল আর কাল বিলম্ব না করে সোজা হাঁটা দিল। রাজীবের বাবা তখন বয়সে যুবক। বন্ধুরা মিলে একদিন প্ল্যান করলো ছাগল চুরি করা হবে। প্ল্যান মোতাবেক একটা ছাগল চুরি করা হলো। আমাদের এলাকার পাশেই বিশাল বড় একটা বিল আছে, নাম কোঠাবাড়ি। কোঠাবাড়ির প্রায় মাঝখানে একটা ভিটা আছে। 100 বছর ধরে কেউ থাকে না সে ভিটায়, তবে লোকমুখে আমরা শুনেছি অনেক আগে নাকি এখানে এক বুড়ি থাকতো, তাই সেই ভিটার নাম হয়েছে বুড়ির ভিটা। বুড়ির ভিটা পুরোটাই জঙ্গল আর বড় বড় গাছগাছালি দিয়ে ভরা। দিনের বেলায়ও কেউ যায় না ওখানে। রাজীবের বাবা আর তার বন্ধুরা সিদ্ধান্ত নিল যেহেতু ওখানে কেউ যায় না কখনো, তাই ওই জায়গাটাই ছাগল জবাই করে খাওয়ার জন্য উপযুক্ত হবে। ওখানেই ছাগলটাকে জবাই করে খাওয়া হবে। অনেক রাতে তারা ছাগলটাকে নিয়ে হাজির হলো সেই বুড়ির ভিটায়। ছাগল জবাই করলে ছাগলের রক্ত যেন এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে না যায়, তাই একটা গর্ত করা হলো। ছাগলটার গলা সেই গর্তের উপর রেখেই তারা ছাগলটাকে জবাই করা শুরু করলো এবং আশ্চর্য হয়ে লক্ষ্য করলো সেই গর্তের উপর একটা হাতের ছায়া এসে পড়ছে। রক্ত গর্তে না পড়ে সেই হাতের ছায়ার ওপর গিয়ে পড়ছে এবং রক্ত শুষে খাওয়ার মতো আওয়াজ করে কেউ রক্ত শুষে খাচ্ছে। এলাকারই 2 ভাই রাতের বেলা কোঠাবাড়ির বিল ধরে আসছিল। বুড়ির ভিটার কাছাকাছি এসে দেখে বুড়ির ভিটায় কারো জানাজা নামাজ পড়ানো হচ্ছে। তারাও জানাজা নামাজে শরিক হলো। নামাজের পর সেই বুড়ির ভিটাতেই লাশ দাফন করা হলো। তারাও লাশ দাফনে সহযোগিতা করলো। তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠে সবার কাছে জানতে চাইলো এলাকার কে মরেছে। সবাই বলল কই কেউ তো মরেনি। তারা দুশ্চিন্তায় পড়ে গেলেন। তাহলে গত রাতে তারা কার জানাজা পড়লো, কাকে দাফন করলো? ছুটে গেলেন বুড়ির ভিটায় লোকজন নিয়ে। গিয়ে দেখা গেল কোনো কবর নেই সেখানে। এলাকার এক হুজুরের কাহিনী। সে যখন মাদ্রাসায় পড়তো তখন তাদের এক শিক্ষক তাদেরকে খালি জিনের গল্প বলতো। তাদের সেই শিক্ষকের সাথে নাকি জিনেদের ভালো সম্পর্ক। তারা সেই শিক্ষকের কথাকে গাঁজাখুরি গল্প ভেবে উড়িয়ে দিতেন। তো সেই শিক্ষক একদিন তাদেরকে প্রমাণ দেখাতে নিয়ে গেলেন মাদ্রাসার পেছনের কোনো জনমানবহীন জায়গায় গভীর রাতে। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারা সবাই চিন দেখতে পেলেন আকাশে উড়ে যাচ্ছে। তাদেরকে দেখে এক ব্যাগ মিষ্টি ফেললো জেনেরা। তারা সবাই নাকি সেই মিষ্টি খেয়েছিল। সব শিক্ষা প্রতিষ্ঠানেই কিছু অতি পুংটা পোলাপান থাকে, তাদের মাদ্রাসাতেও ছিল। তিনিও সেই পুংটাদের দলেই ছিলেন। তো তারা সিদ্ধান্ত নিলেন তারা কয়েকজন মিলে আবারও সেই জায়গায় যাবেন গভীর রাতে। তারপর দেখবেন সত্যি সত্যিই জেনারা সেখানে উড়ে কিনা। অনেক রাতে তারা অবস্থান নিলেন সেই জায়গায়। হালকা বাতাস বইছে, মশাদের উপদ্রব প্রকট। আকাশে কিছু কিছু তারা দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ দেখা গেল জেনেদের দল উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। তারা সবাই ভয় পেয়ে গেলেন। তারা ভেবেছিলেন হয়তো আজও মিষ্টির ব্যাগ নেমে আসবে আকাশ থেকে, কিন্তু মিষ্টি পাওয়া গেল না। জেনেরা মিষ্টির ব্যাগ ফেললো না, ফেললো একটা আস্ত মানুষের লাশ। সেই মোল্লাবাড়ির মোড়ে একদিন রাতে এক লোক আসছিল। সেই লোক আমাদের এলাকায় নতুন এসেছে, বাজার চেনে না। এত রাতে বাজার খোলা থাকে কিনা তাও জানে না। মোল্লাবাড়ির মোড়ে এসে তিনি দেখলেন একজন মহিলা মাথায় লম্বা ঘোমটা টেনে হেঁটে যাচ্ছে। তিনি বাজার কোন দিকে তা জিজ্ঞেস করার জন্য মহিলাকে ডাকলেন। আম্মা, বাজারটা কোন দিকে? মহিলার কোনো সাড়া শব্দ নেই। আবারও ডাকলেন, সাড়া শব্দ নেই। তৃতীয়বার ডাকার পর মহিলা দাঁড়ালেন। ঘোমটা খুলে হঠাৎ যখন লোকটার দিকে তাকালেন তখন লোকটা অজ্ঞান হয়ে গেলেন। এরকম বিভৎস চেহারার কাউকে তিনি জীবনেও দেখেননি। মহিলার মুখের মাংস এবড়ো থেবড়ো, চোখ দুটো বের হয়ে যাওয়া। এরকমই ঘটনা আমাদের এলাকায় অনেক ঘটে মাঝে মাঝেই। হয়তো অনেকের জীবনেই এইসব ঘটনা ঘটে, কিন্তু ভয়ে তারা কিছু প্রকাশ করেন না। হয়তো এর চাইতে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে অনেকের জীবনে আমাদের অজানাতেই। তারা সেই সব অভিজ্ঞতা নিয়ে বেঁচে আছে আমাদের মাঝে। আমি ভূত প্রেতে অবিশ্বাসী, তবুও আমি একা একা রাতের বেলা তেমন একটা বের হই না। এখনও মনে হয় সেই কেটে ফেলা আম গাছটার নিচে দাঁড়িয়ে কেউ আমাকে হাতছানি দিয়ে ডাকছে। এখনও মনে হয় কোনো এক মহিলা লম্বা ঘোমটা টেনে হেঁটে যায় মোল্লাবাড়ির মোড়ে। এখনও মনে হয় মোল্লাবাড়ির মোড়েই তাল গাছের কেঁপে যায় গভীর রাতে। মনে হয় কোঠাবাড়ির বুড়ির ভিটায় একটা হাতের ছায়া খুঁজে ফিরে তাজা রক্তের সন্ধান।
হ্যাঁ, গল্পটি শেষ হলো। এতক্ষণ যে ভৌতিক গল্পটি শুনলেন সবাই, গল্পটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আবার ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আপনারা পাঠাতে থাকুন আপনাদের লেখা কোনো গল্প, আপনাদের শোনা কোনো গল্প, অথবা পরিবারের থেকে শুনেছেন এমন কোনো গল্প, এবং বিজয় FM-এর সাথেই থাকুন। ধন্যবাদ।